বেড়ে চলেছে সামাজিক সংক্রমণ, ঠেকানো না গেলে চিকিৎসায় বড় বিপর্যয়ের শঙ্কা, বিশেষজ্ঞদের শারীরিক দূরত্ব বজায় রাখার তাগিদ। 24 ঘন্টায় প্রায় 4000 সহ করোনায় বিশ্বে 3.5 লাখ মানুষের মৃত্যু। একদিনে দেশে মারা গেছে 21 জন। দেশে দেশে শিথিল হচ্ছে লকডাউন। করোনা ঠেকাতে নতুন কমিটি আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্ত দেবে পরবর্তী পদক্ষেপের জন্য, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিরাজগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবিতে আরও একজনের লাশ উদ্ধার। এ নিয়ে নিহতের সংখ্যা 4, এখনও নিখোঁজ 16 জন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ের তাণ্ডব, গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত। জয়পুরহাটে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত। চীন ছাড়তে চাওয়া বড় কোম্পানিগুলোকে দেশে আনার জোর প্রচেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো ও অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের তাগিদ বিশ্লেষকদের। স্বাগত সকাল 10টার সংবাদে, সাথে আছি আমি আসমাতুলি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, জুনেও কমবে না করোনা আক্রান্তের হার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মহামারী আকার ধারণ করার এই প্রবণতা ঠেকাতে না গেলে 2 সপ্তাহ পর চিকিৎসা দিতে হিমশিম খাবে চিকিৎসকরা, বাড়বে মৃত্যুর হার। জেলাভিত্তিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞের তদারকিতে করোনা পরীক্ষা আর চিকিৎসা সেবা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। বাঁচার একমাত্র পথ হিসেবে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার প্রতি জোর দিয়েছেন তারা। বিস্তারিত মারুফুর রহমানের প্রতিবেদনে। বৈশ্বিক মহামারী করোনার ছোবলে এরই মধ্যে বেশ কয়েকজন গুণী মানুষ হারিয়েছে বাংলাদেশ। আক্রান্তের তালিকাতে আছে আরও বড় বড় নাম। আর প্রতিদিনই দীর্ঘ হচ্ছে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে আক্রান্ত আর মৃত্যুর হার বেড়েছে 4 ধাপ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই সংক্রমণ হার ঠেকানো না গেলে ঘনিয়ে আসবে মহাবিপদ। এটা যদি অব্যাহত থাকে, আমরা একে যদি বাধা দিতে না পারি, বন্ধ করতে না পারি, আমরা অচিরেই খুব একটা বড় ধরনের রোগীর সংখ্যার ধাক্কা এবং মৃত্যুর ধাক্কা আমাদেরকে দেখতে হতে পারে। আমরা একটু প্রেডিক্ট করছিলাম যে জুন মাস নাগাদ হয়তো আমরা একটু ভালো অবস্থায় যাব, কিন্তু এখন মনে হচ্ছে যে যেভাবে আমাদের একটা সংক্রামিত হচ্ছে, এতে মনে হচ্ছে না যে জুন মাসেও আমরা খুব ভালো অবস্থায় যেতে পারবো। করোনা ঠেকাতে সবকিছু সমন্বয় করে বেঁচে থাকার লড়াইটাই এখন জরুরি, বলছেন চিকিৎসকরা। আমরা জনগণের কাছে বারবার বলছি যে যদিও আমরা রাস্তায় বেরোতে হয়, তবে আমরা কেন ওই যে সোশ্যাল ডিস্টেন্সিং সেটা করতে পারছি না কেন? অর্থাৎ কেন একজন থেকে আরেকজনের দূরত্ব বজায় রেখে চলছি না? আমরা মুখে মাস্ক দিচ্ছি না সবাই? 100% লোকের মুখে মাস্ক দিতে হবে। তাহলে যদি আমরা কিছুটা হয়তো আমরা তাড়াতাড়ি উত্তরণ করতে পারি। করোনা সংকটের কোন পর্যায়ে আমরা আছি আর সরকারের পরবর্তী করণীয় কি, সে বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন? বর্তমানে যেটা উচিত সেটা হচ্ছে 64টা জেলায় আসলে 64 জন অত্যন্ত অভিজ্ঞ এপিডেমিওলজিস্ট এবং ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে আসলে দায়িত্ব দেওয়া উচিত। বিভিন্ন এলাকাকে গ্রিন, ইয়েলো এবং রেড জোনে চিহ্নিত করে গ্রিন এলাকাগুলোতে আসলে জীবনযাত্রা কিছুটা অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিকীকরণের দিকে আমাদেরকে নজর দিতে হবে। তৃতীয়ত, এখন যেমন প্রচুর হসপিটাল বেড বাড়ানোর কথা বলা হচ্ছে, আমি মনে করি যে এই সময় শুধু হসপিটাল বেড নয়, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন এবং আইসোলেশন ফ্যাসিলিটি বাড়াতে হবে। করোনা চিকিৎসায় রাষ্ট্রীয় যে সামর্থ্য, সেই সামর্থ্যকে কাজে লাগিয়ে এই পরিস্থিতিকে উত্তরণের জন্য এখন একটি মাত্র সমাধান, সেটি হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষজ্ঞরা বলছেন, যত আন্তরিকভাবে আমরা এই দুটো নিয়ম মেনে চলব, তত দ্রুত আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব। মারুফুর রহমান, নিউজ 24, ঢাকা। করোনা মহামারী মাথায় নিয়ে ঈদ পরবর্তী সময়ে আরও নতুন নতুন পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা জানান। বলেন, এই বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। ঈদের পর অন্তত 7 দিন মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আবাসিক এলাকা সহ সড়ক মহাসড়কেও রয়েছে বিশেষ নজরদারি।
ঈদ পরবর্তী 3 ধাপে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ছুটির দিনগুলোয় অপরাধীরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়েও সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ 24-কে একান্ত সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন নতুন সব পরিকল্পনা। আমরা যেটা করি, আমাদের নিরাপত্তা বাহিনী, আমরা তাদের নির্দেশনা কিংবা মাঝে মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকে, সেইগুলো আমরা ইমপ্লিমেন্ট করি। আমরা সেই কাজটি আমরা যখন এইখানের এই একটা ঘোষণা আসলে সেটা আমরা অবশ্যই সেটা পালন করার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করবে। সব ধরনের ঝুঁকি মাথায় নিয়ে করোনাকালে পুলিশ বাহিনী সাধারণ মানুষের পাশে আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ কোনো জায়গায় কিন্তু পিছিয়ে থাকেনি। সেই দাফনের জন্য পুলিশ এগিয়ে গিয়েছে। প্রথম আপনি লক্ষ্য করেছেন দাফন দেবার লোকও থাকতো না, আমাদের পুলিশ সেই মাস্ক টাস্ক পরে দাফনও দিয়েছে। যখন তার নিকট আত্মীয় মানে তাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য মানে অস্বীকার করতো অনেকটা, কিংবা পালিয়ে যেত, কিংবা তারা অন্যের সহযোগিতা চাইতো, সাহায্য চাইতো, সেই সময় পুলিশ কিন্তু এগিয়ে গিয়েছে। একই সাথে সাইবার ইন্টেন্সিভ ক্রাইম ম্যানেজমেন্টকে গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বিশ্বজুড়ে করোনার তাণ্ডব অব্যাহত রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 17,13,000-এর বেশি। তবে এসবের মধ্যে নিউ ইয়র্ক সহ বিভিন্ন রাজ্যের উপাসনালয়গুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত শেখ জায়েদের প্রতিবেদনে। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ 13 গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গেল 11 মার্চ দুনিয়া জুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের সর্বাধিক সংক্রমিত দেশ যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রবার্ট রেডফিল্ড আশঙ্কা করেছিলেন 1 জুনের মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যাবে। জুনের আগেই সেই সংখ্যা ছাড়ালো। দেশটিতে সবথেকে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে অঙ্গরাজ্য নিউ ইয়র্ক সিটিতে। শুধু নিউ ইয়র্কেই আক্রান্ত 3,72,494 এবং মৃত্যু হয়েছে 29,310 জনের। তবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে তা প্রথম ধাপের চেয়েও মারাত্মক হবে বলে মত বিশেষজ্ঞদের। নতুন করে প্রাদুর্ভাব শুরু হলে তার সঙ্গে যুক্ত হবে মৌসুমী ফ্লু। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার উপর অকল্পনীয় চাপ তৈরি হবে। এসবের মধ্যেই নিউ ইয়র্ক সহ বিভিন্ন রাজ্যের উপাসনালয়গুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। শেখ জায়েদ, নিউজ 24। করোনায় দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 522 জনে। নতুন করে 1,166 জন শনাক্ত হয়। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36,751 জনে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তারা আরও জানায় 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা হয়েছে 5,407টি। আর নতুন 245 জন সহ মোট সুস্থ হয়েছেন 7,579 জন। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 4,416টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে আগের দিনের নমুনা সহ 5,407টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 2,58,441টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,166 জন এবং এ পর্যন্ত শনাক্ত 36,751 জন এবং আজকের শনাক্তের হার 21.56%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন, এ পর্যন্ত 522 জন। সুস্থ হয়েছেন 245 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 7,579 জন। বিশ্বজুড়ে করোনায় আবারও 24 ঘন্টায় প্রাণ গেছে আরও প্রায় 4,000 মানুষের। আর একদিনে সংক্রমিত হয়েছে প্রায় 93,000 মানুষ। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াচ্ছে 3,52,000-এ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 56,68,000। তবে যুক্তরাষ্ট্রে কিছুটা কমেছে মৃত্যু। একদিনে মারা গেছে প্রায় 750 মানুষ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। তবে ব্রাজিলে বেড়েছে মৃত্যু।
যেখানে মৃতের সংখ্যা 25,000-এ গড়াচ্ছে। গেল 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও প্রায় 1,000 মানুষের। স্পেনের অবস্থাও বেহাল। দেশটিতে 24 ঘন্টায় 280 জনের মৃত্যু হয়েছে। ইউরোপের এই দেশটিতে মোট প্রাণহানি 27,000 ছাড়িয়েছে। মৃত নাগরিকদের সম্মানে 10 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্পেন সরকার। এদিকে পেরুর অবস্থা বিপর্যস্ত। দেশটিতে গেল 24 ঘন্টায় প্রায় 6,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। রাশিয়াতে আবারও একদিনে প্রায় 9,000 মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রায় 3,62,000 মানুষ করোনায় আক্রান্ত হলো। এদিকে বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে সৌদি আরব। জুমার 20 মিনিট আগে মসজিদ খোলার অনুমতি দেবে রিয়াদ। এছাড়া ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ আর মৃত্যু। তবে এত মানুষের মৃত্যু আর আক্রান্তের সাথে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 24 লাখের বেশি মানুষ। করোনা জয়ের আরও এক গল্প। স্ত্রী সন্তান সহ ঘরে আইসোলেশনে থেকেই করোনামুক্ত হলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস.এম. হারুনুর রশিদ। কোভিড-19 পজিটিভ হওয়ার পর থেকেই মনোবল না হারিয়ে কিভাবে করোনা থেকে সুস্থ হলেন সেই অভিজ্ঞতাই জানিয়েছেন নিউজ 24-কে। বলেন, আক্রান্ত হওয়ার পর বিচলিত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করেই সুস্থ হয়ে উঠছেন পরিবারের সব সদস্য। তবে শ্বাসকষ্টের সমস্যা প্রকট হলে ঘরোয়া আইসোলেশনে থেকে চিকিৎসা সম্ভব নয়। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। চীনের উহান থেকে শুরু প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ একে একে ছড়িয়ে পড়ে নানান দেশে। বাংলাদেশে এ ভাইরাস ধরা পড়ে মার্চের 8 তারিখ। এতে আক্রান্তর সংখ্যা যেমন দিন দিন বেড়েছে, তেমনি বেড়েছে করোনা জয় করে সুস্থ হওয়ার সংখ্যাও। চলতি মে মাসের 2 তারিখে কোভিড টেস্টে পজিটিভ হন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস.এম. হারুনুর রশিদ। এর পরপরই স্ত্রী ও একমাত্র কন্যার কোভিড টেস্টেও আসে পজিটিভ রেজাল্ট। পজিটিভ হওয়ার পর বিচলিত না হয়ে ঘরেই আইসোলেশনে থাকে পুরো পরিবার। তবে মাত্র 15 দিনের ব্যবধানেই পরপর 2টি ফলো আপ পরীক্ষায় কোভিড টেস্টে নেগেটিভ আসে পরিবারের সবার। করোনা জয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে এস.এম. হারুনুর রশিদ বলেন, মানসিক মনোবল দৃঢ় রেখেই প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার ও উপাদান মিশ্রিত গরম পানি পান করেছেন নিয়মিত। আমরা ঘরে থেকে সুস্থ হওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম এবং আমাদের মানসিক দৃঢ়তাকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম। আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং আমরা প্রোটিন খেয়েছি। চা এবং বিভিন্ন উপাচার মিশ্রিত উপাদান গরম গরম আমরা খেয়েছি। আমরা ভাত নিয়েছি, আমরা গড়গড়া করেছি। আক্রান্তকালীন সময়ে শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনের কাছ থেকে পেয়েছেন নানা পরামর্শ। তবে কিছুটা আক্ষেপ কারো কারো সংবেদনশীল আচরণের প্রতি। পাশাপাশি কেউ কেউ অতি সংবেদনশীল আচরণ করছে, যে আমরা বাইরে যাচ্ছি না, কিন্তু আর করোনার তো বলা আছে যে এত ফিট পরে করোনা ভাইরাস আসলে যাবেও না। তারপরেও অহেতুক কিছু বাড়াবাড়ি রকমের আচরণ দেখেছি এবং সেই ব্লিচিং পাউডারের কারণে আমরা আরো অসুস্থ হয়ে গিয়েছি। শ্বাস প্রশ্বাসের সমস্যা প্রকট হলে ঘরোয়া আইসোলেশনে করোনার চিকিৎসা সম্ভব নয় জানিয়ে করোনা জয়ী বিটিভি মহাপরিচালক বলেন, পরিবারের একে অপরের পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধই পারে ঘরে থেকে করোনাকে জয় করতে। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। পদ্মা সেতু ছাড়া করোনার ছোবলে গতি হারিয়েছে সব মেগা প্রকল্প। সীমিত আকারে কিছু প্রকল্পে কাজ চললেও এগোচ্ছে না প্রত্যাশা মতো। দীর্ঘদিন এভাবে চললে সময় মতো প্রকল্প শেষ করা সম্ভব নয় বলে জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে গতি ঠিক রাখতে আসছে বাজেটে মেগা প্রকল্পে বরাদ্দ বাড়ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। বেশ দ্রুত গতিতে এগুচ্ছিল সরকারের গুরুত্বের তালিকায় থাকা মেগা প্রকল্পগুলোর কাজ। নির্দিষ্ট সময় শেষ করতে দিন রাত চলছিল কর্মযজ্ঞ। কিন্তু করোনার সংক্রমণ পাল্টে দিয়েছে সব হিসেব নিকেশ। একমাত্র পদ্মা সেতু ছাড়া অন্য সব প্রকল্পই এখন এমন নিষ্প্রাণ চেহারাই, নেই কর্মীদের তৎপরতা। এসবের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রাজধানীর মেট্রো রেল প্রকল্প। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে শুরু হয়েছে কাজ। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, করোনার ক্ষতি বিবেচনায় নিয়েই আসছে বাজেটে চাওয়া হয়েছে বরাদ্দ। সীমিত আকারে কাজ চালার জন্য আমাদের এই জায়গাটাতে আমরা একটু সামান্য পিছিয়ে পড়েছি। এই জায়গাটা যাতে কাভার আপ করি, আমরা পূর্ণ গতিতে কাজ করতে পারবো এবং সেইভাবেই আমরা বাজেটটা চেয়েছি। রাজধানীর শীর্ষ আরও 2 মেগা প্রকল্পেও সুখবর নেই। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে সীমিত পরিসরে কাজ শুরুর কথা বললেও থমকে আছে গাজীপুর ঢাকা বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। কবে পুরো গতিতে কাজ হবে সে বিষয়েও নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা চেষ্টা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প শেষ করার জন্য। তবে যদি লকডাউনের মেয়াদ বৃদ্ধি পায় সেক্ষেত্রে প্রকল্পের মেয়াদ
বৃদ্ধি পেতে পারে। ঢাকার সঙ্গে চট্টগ্রামকেও এগিয়ে নিতে কর্ণফুলী টানেল সরকারের অন্যতম মেগা প্রকল্প। নদীর তলদেশ দিয়ে 3.4 কিলোমিটার এই টানেল নির্মাণ প্রকল্পেও আগের মতো গতি নেই। আমাদের এখনো চাইনিজরা চলে যেতে বলতেছে না, এখনো আছে। সুতরাং আমাদের কাজকর্ম কিছু সীমিত আকারে চলতেছে, এখনো পর্যন্ত সীমিত আকারে চলছে। বিদ্যুৎ খাতের সরকারের গুরুত্বের তালিকায় সবার উপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কক্সবাজারের মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। কিন্তু করোনার সংক্রমণে গতি অনেকটাই থমকে দিয়েছে দুই প্রকল্পের। পর্যটন প্রেমীদের দীর্ঘদিনের দাবি কক্সবাজারে রেল সংযোগ প্রকল্প চলছে অনেকটা ধীর গতিতে। এই বিশ্লেষক বলছেন, থমকে থাকা প্রকল্পগুলোতে গতি ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। প্রত্যেকটা প্রজেক্টই ডিলেড হবে, টাইম এক্সটেনশন তো অবশ্যই হবে, আর টাইম এক্সটেনশন হলে কস্ট বেড়ে যায়, এইটাই স্বাভাবিক। সুতরাং শ্রমিক বান্ধব পরিবেশ যদি আমরা না করতে পারি, ঝুঁকির সময় ঝুঁকির কিছু আমি ইনসেন্টিভ না দিতে পারি ইন দ্য ফর্ম অফ ইন্স্যুরেন্স, তাহলে কিন্তু গতিটা আরেকটু স্লো হবে। তবে করোনার প্রভাব থাকলেও বরাদ্দ বাড়ছে মেগা প্রকল্পগুলোতে। ফাস্ট ট্র্যাকের 7 প্রকল্পে বরাদ্দ রাখা হচ্ছে 34,000 কোটি টাকা। অনিশ্চয়তার দরুন, আনসার্টেনটি এখনো ক্লিয়ার হয় নাই, এর দরুন প্রকল্পগুলার যখন এটা শেষ হওয়ার কথা ছিল সম্ভব হবে না, এটা এখন মোটামুটি স্বীকৃত। আমাদের সরকারের আপ্রাণ চেষ্টা থাকবে এই প্রকল্পগুলাকে অবশ্যই আমাদের শেষ করতে হবে। পিছাবে, তবে আমরা ড্রপ করবো বলে মনে হয় না। সব মিলিয়ে করোনায় কঠিন চ্যালেঞ্জের মুখে মেগা সব প্রকল্প। এই অবস্থা উত্তরণে সরকার সব রকম চেষ্টা করবে বলে জানাচ্ছেন কর্তা ব্যক্তিরা, যাতে সময় মতো না হলেও প্রকল্প শেষ করতে খুব বেশি দেরি না হয়। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনা সহ নানা কারণে চীন থেকে সরে আসতে চাচ্ছে বিশ্বের নামি দামি বহু কোম্পানি। জাপানি সনি, টয়োটা, হুন্ডাই, প্যানাসনিক সহ বেশিরভাগ কোম্পানি প্রস্তুতি নিতে শুরু করেছে অন্য দেশে কারখানা স্থানান্তরের। এই সুযোগে বড় এই কোম্পানিগুলোকে বাংলাদেশে নিয়ে আসতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে অর্থনৈতিক অঞ্চলে দ্রুত বাস্তবায়ন করতে পারলেই মিলবে সুবিধা। সুলতান আহমেদ রিপোর্ট। বিশ্বের কারখানা হিসেবে পরিচিত চীন, আয়তনে বিশ্বের তৃতীয় বৃহৎ এই দেশে উৎপাদন খরচ কম ও অত্যাধুনিক প্রযুক্তি থাকায় বড় উৎপাদনকারীদের কাছে এক আদর্শ জায়গা। তবে করোনা দুর্যোগ শুরু থেকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এক দেশের উপর নির্ভরতা কতটাই ঝুঁকিপূর্ণ। জাপান সরকার এরই মধ্যে ঘোষণা করেছে $220 কোটি তহবিল, যা ব্যয় হবে চীন থেকে সরে আসা কোম্পানিগুলোকে প্রণোদনা দিতে। জাপানি প্রতিষ্ঠান সনি, টয়োটা, শার্প, প্যানাসনিক, সিকো, ক্যাসিওর মতো বড় প্রতিষ্ঠান চীন থেকে কারখানা সরিয়ে আনতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। 2018-19 সময়ে চীন থেকে বের হয়েছে মোট 79টি কোম্পানি। এর মধ্যে ভিয়েতনামে জায়গা হয়েছে 26টির, তাইওয়ানে 11টির, 8টি থাইল্যান্ডে, 3টি ভারতে, বাংলাদেশে এসেছে মাত্র 2টি কোম্পানি। ইতিমধ্যে এফবিসিসিআই প্রেসিডেন্ট অলরেডি আপনার এই কোম্পানিগুলি আসার ব্যাপারে আপনার সিসিপিআইটি সহ বিভিন্ন জায়গাগুলিতে যোগাযোগ শুরু করেছেন। আমরা আশা করব সরকারি পর্যায়ে আমলাতান্ত্রিক জটিলতা যাতে না থাকে এবং এই প্রোডাক্টগুলি যাতে আপনার এই ইন্ডাস্ট্রিগুলি যাতে আসতে পারে। জাপানি বিনিয়োগ টানতে আলাদা এক অর্থনৈতিক অঞ্চল করেছে বাংলাদেশ সরকার। এই ধরনের স্টিমুলাস প্যাকেজ, এই ধরনের কোম্পানি যারা রিলোকেট করবে অথবা নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে বাংলাদেশে, তাদের জন্য কিছু ইনসেন্টিভ, এনহ্যান্স ইনসেন্টিভ দেওয়া যেতে পারে। সে বিষয়ে আমরা পিএমওতে শুরুতেই প্রস্তাব পাঠাই এবং পিএমওতে সেগুলো কাজ করেছে এবং টিকা, ব্যবসা সহ এই কাজগুলো আপনার এগুলো কম্পাইল করা হয়েছে এবং এক্ষেত্রে প্রিন্সিপাল কোঅর্ডিনেটর করে একটা কমিটিও করা হয়েছে। এছাড়াও জাপানি যে ইকোনমিক জোন আছে, বিশেষজ্ঞরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে নিশ্চিত করতে হবে বাড়তি সুবিধা। জটিলতা কাটিয়ে উঠে যে ধরনের একটা অবস্থা থাকার কথা, প্রাতিষ্ঠানিক যে অবস্থা থাকার কথা, সেদিক থেকে বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে। বাংলাদেশ থেকে এগিয়ে আছে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, লাও, এমনকি মায়ানমার পর্যন্ত। এছাড়া সরকারের ঊর্ধ্বতন মহল থেকে কূটনৈতিক তৎপরতারও বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে অভিযান চালিয়ে 8 জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এই মুহূর্তে কোস্টগার্ড কার্যালয়ে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চলে যাচ্ছি সরাসরি সেখানে। জয়, অভিযান নিয়ে কি জানিয়েছেন কোস্টগার্ড? ধন্যবাদ তুলি আপনাকে। আপনি
কালবৈশাখী ঝড়ের প্রভাব পড়েছে বন্দরবাজারের চট্টগ্রামেও সাগরও কিন্তু অনেকটা উত্তাপ। এই সময়ে কিন্তু আসলে যে মাছ ধরার যে ট্রলারগুলো আছে সেই ট্রলারগুলোকেই কিন্তু আসলে উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে। এই সময়টাকে কাজে লাগিয়ে জলদস্যু বা জলদাতার যারা আছে তারা কিন্তু আসলে মাছ ধরার ট্রলারে খানা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন, তথ্য দিয়েছেন প্রশাসন। আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে জলদস্যুদের আমরা দেখাতে চাচ্ছি, গতকাল রাতে তারা টানা অভিযান চালিয়ে তাদের কথা বলতে চাই। আমার পাশে কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার রয়েছেন শাহজিয়া, আমরা একটু জানতে চাচ্ছি কিভাবে তাদের আটক করেছে। জি, আপনাকে ধন্যবাদ। গতকাল আজকে রাত 03:30 ঘটিকায় আমরা একটি গোয়েন্দা পাই যে সশস্ত্র ডাকাত দল 2 নম্বর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে তারা বের হয়েছে। এই পাওয়ার সাথে সাথেই আমরা অভিযান পরিচালনা করি। বেশ কয়েকটি নৌকা আমরা সার্চ করি, সার্চ করার পর সন্দেহজনক নৌকাকে আমরা থামাতে ছিল, তারা পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে পালানোর চেষ্টা করে। সেই আমরা তাদেরকে চেস করি, চেস করার পর তাদের আটক করি, তাদের সার্চ করে দেশীয় অস্ত্র এবং পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। তিনি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে কোস্ট গার্ড কর্মকর্তা যেমনটা জানিয়ে তারা বলছিলেন বারবার অভিযান চালানোর পরও কিন্তু আসলে জলদস্যু যারা আছে তারা জলদস্যুরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে যে বিভিন্নভাবে কিন্তু তারা বলছিলেন কিন্তু যে মাছ ধরার ট্রলারগুলো আছে সেই ট্রলারে কিন্তু তারা হানা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেখানে কিন্তু আসলে কোস্ট গার্ড তৎপরতার কারণে তারা কিন্তু বারবার পিছু হটতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। এখন চলে যাচ্ছে স্টুডিওতে তুলির কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে ঝড়। কোথাও কোথাও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত থেকে এই বৃষ্টির ঝড় শুরু হয়। এখনও বেশিরভাগ স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। সাভারের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার বঙ্গোপসাগরের বায়ু প্রবাহের তারতম্যের কারণে দেশজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস। জয়পুরহাটে ঘূর্ণিঝড়ের সময় দেয়াল চাপা পড়ে একই পরিবারের 3 জন সহ 4 জনের মৃত্যু হয়েছে। এখানকার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে শত শত গাছ। বিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি ভেঙে পড়ায় গতকাল রাত 11টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জানান, মঙ্গলবার রাতে 10টার দিকে প্রবল বেগে ঘূর্ণিঝড় আঘাত হানে। সে সঙ্গে শুরু হয় বৃষ্টি। ঘূর্ণিঝড়ের সময় বাড়ির উপর গাছ ভেঙে পড়লে দেয়াল চাপায় মা সহ 2 শিশুর মৃত্যু ও ঘর ভেঙে এক বৃদ্ধার মৃত্যু হয়। এছাড়া সদর সহ কালাই ও খেতলাল উপজেলার 40টি গ্রামের 2000 ঘরবাড়ি ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। খেতলালের তিলাবদুল এলাকার মুরগির শেড ভেঙে 40,000 মুরগি মারা গেছে। ঝড়ের আরো খবর জানতে যুক্ত হব সাভারের সহকর্মী নাজমুল হুদার সঙ্গে। নাজমুল, সাভারের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? রয়েছি নামাগান্ডা এলাকায়। আপনি জানেন যে হঠাৎ করে কিন্তু কালবৈশাখী ঝড়ে কিন্তু তাদেরকে বাড়ি যে গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে, অনেকের গাছ পড়ে ঘর বাড়ি কিন্তু আপনি ভেঙে গেছে। আপনি দেখছেন যে এখানে তারা যে সড়কটি দাঁড়িয়ে আছে, গাছ পড়ে আপনার সড়কের যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে এবং মানুষ কিন্তু একদিকে করোনা, অন্যদিকে কালবৈশাখী ঝড়, তারা কিন্তু আসলে মহাবিপদেই রয়েছে। এই আমি একটু কথা বলতে চাই যে কি কারণে আসলে তাদের বাড়ি ঘর, আপনার সাথে একটু কথা বলতে চাই, হঠাৎ করে কেন এই ঘূর্ণিঝড় হলো এবং কি ক্ষতি হয়েছে আপনাদের? আমাদের ক্ষতি হলো যে হঠাৎ করে রাত 3টার দিকে গাছ উপরে আমার বাড়িতে পড়লো, ইট্টনের লোক আমার 3টা বাইচা গেল। মানে ঘরে পড়লে আমরা ঘরে ছিলাম, আমাকে ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। মানে রাস্তার দিকে পড়ছে, ওয়াইল্ড ভেঙে গেছে, আবার কবুতর ছিল, কবুতর খুব ঘর সব ভাঙ্গা পড়ে নিচে পড়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। এছাড়াও কিন্তু বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে, আমরা তাদের সাথে একটু কথা বলছি এবং কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এইখানে বন্ধ হয়েছে আমাদের রাস্তাঘাটে বিশেষ করে বিশেষ সমস্যা। আর এই গাছটা পড়ছে, গাছ পড়ছে যখন, তখন আমরা আতঙ্কে সবাই থমকে গেছিলাম। তো আল্লাহ পাকের অশেষ রহমত যে আমাদের বিশেষ একটা কারো জীবনের ক্ষতি হয় নাই। তবে আশেপাশে আরো অনেকগুলো গাছ পড়েছে, অনেক নেটের তার, আপনার কারেন্টের তার, পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, এখানেও ছিঁড়ে গেছে।
এখান থেকে পল্লীবিলতে লোক আসছিল, ওনারা সবাই এসে ডাল টাল কাইটা এটি সেপারেট করে দিয়ে লাইন চালু করছে। ওনাদেরকে ধন্যবাদ। ওনারা অনেক পরিশ্রম করে গেছে, সকালে আসছে। ওনারা এসে রাস্তাঘাটে যাতে মানুষ চলাচল করতে পারে তার জন্য কিছু ডাল আবার এখান থেকে কেটে দিয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলবো। ডাল কাটতেছেন, কি কারণে ডালগুলি কাটতেছেন, কি সমস্যা হয়েছে আপনাদের এখানে? রাস্তায় মানুষ চলাচল করা ছিল, ঘরে কেউ মারা গেছে কিনা? শুয়ে আছিল বেজায়। নাজমুল, আপনাকে ধন্যবাদ। উজানের ঢলে রংপুরের তিস্তা নদীতে পানি বেড়েছে। এটি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। আরও জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী রেজাউল করিম মানিকের সঙ্গে। মানিক, তিস্তার সার্বিক পরিস্থিতির চিত্র কি? তুলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকায়। এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন তিস্তার পানি। এই সময়টাতে তিস্তার পানি সাধারণত তিস্তা কম থাকার কথা, কিন্তু উজানের ঢলে ঢল এবং গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। একটি পরিসংখ্যান দিয়ে বলতে চাই, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে সোমবারে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির যেটি ছিল বিপদসীমা 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং মঙ্গলবারে সেটি একটু কমলেও আবার বুধবার সকাল থেকে কিন্তু পানির প্রবাহ আরও বেড়েছে। এই বিষয়ে একটু কথা বলার জন্য মহিপুরের এলাকার যিনি একটি ইউপি সদস্য রয়েছেন, যে আপনার এলাকায় কোনো ফসলের এই তিস্তার পানি বৃদ্ধির কারণে ফসলের কী ধরনের ক্ষতি হয়েছে এবং কোনো পানিবন্দী কোনো ঘর পরিবার রয়েছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নম্বর লক্ষ্মীডেরি ইউনিয়ন মহিপুর 6 নং ওয়ার্ড পানিবন্দী হয়ে 60-70 ঘর এখন পর্যন্ত পানিবন্দী হয়ে আছে। এই পানিবন্দির কোনো আমরা ত্রাণ নিয়ে তাদের কাছে পৌঁছিতে পারি নাই। আমার এই ওয়ার্ডে বাদাম, ভুট্টা, তার উপর দিয়ে পানির ঢল চলছে। ক্ষেতকারা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। ঘূর্ণিঝড়ে কিছু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, গাছপালা পড়ে গিয়েছে। এর জন্য বাংলাদেশ সরকারকে বিশেষভাবে অনুরোধ করি, এইটা আমার এই 40 সাল নামে একটা দ্বীপ আছে চরে, এই চর এলাকায় মানুষ খুব কষ্টের ওপরে পড়িয়েছে। আমরা এখন পর্যন্ত সেখানে কোনো অবস্থানের মধ্যে সেখানে পৌঁছিতে পারিনি। আর পৌঁছিব কীভাবে? বন্যার এমন অবস্থান শুরু হয়ে গেছে, বৃষ্টি ভাইরাস সম্পূর্ণ একসঙ্গে এই যে মানুষকে ধরছে। খেলা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে আমার ওয়ার্ডে। বর্তমানে আমার ওয়ার্ড খুব ঝুঁকিপূর্ণর উপরে আছে, 6 নং ওয়ার্ড মহিপুর। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এই এলাকার ইউপি সদস্য যিনি রয়েছেন জাহাঙ্গীর আলম। একটি বিষয় বলে রাখি যে তিস্তার অব্যাহত পানি বৃদ্ধির কারণে লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের একটি বাঁধ ভেঙে গতকাল 10 থেকে 12টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং বিদ্যুতের তারে জড়িয়ে একজন মারা গেছে। এছাড়া রংপুর অঞ্চলের যে আপনার যে তিস্তা বিদ্যুৎ এলাকাগুলো রয়েছে, এলাকাগুলোতে চরের যে মানুষগুলো রয়েছে, চরের মানুষগুলো কিন্তু চরম বেকায়দায় পড়েছে। পানি অব্যাহতভাবে প্রতিদিনই বাড়ছে। পানি এইভাবে যদি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই তিস্তার অববাহিকায় বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এই ছিল তিস্তার উপকূল থেকে যাচ্ছে তুলি আপনার কাছে স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীতে নৌকা ডুবিতে এ পর্যন্ত এক শিশুসহ 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও অন্তত 16 জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে যমুনা নদীর স্থলচর এলাকার এই নৌকাডুবির ঘটনা ঘটে। চৌহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এনায়েতপুর থেকে অন্তত 80 জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালির দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় ডুবে যায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা মহামারী নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে এখনও লকডাউন ও জরুরি অবস্থা বিরাজমান। কিন্তু দীর্ঘ সময়ের লকডাউনে অনেক দেশের জনগণই অসহিষ্ণু হয়ে উঠেছে। আর তাই লকডাউন হঠাতে যুক্তরাষ্ট্রের মতো দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও ইকুয়েডরে বিক্ষোভ করেছেন বাসিন্দারা। অন্যদিকে চীনের নতুন নিরাপত্তা আইনের পরিকল্পনার বিষয়ে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম জানিয়েছেন, এই আইনের ফলে বাসিন্দাদের অধিকার ও স্বাধীনতা খর্ব করা হবে না। নাহিদ সিহানের ডেস্ক রিপোর্ট।
হংকংয়ের জন্য চীন নতুন একটি নিরাপত্তা আইনের পরিকল্পনার কথা ঘোষণা দেওয়ার পরপরই দেশটিতে আবারও শুরু হয়েছে বিক্ষোভ সমাবেশ। করোনার প্রাদুর্ভাবের মাঝে সৃষ্ট এই অস্থির পরিস্থিতি সামলাতে ব্যাপকভাবে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ প্রয়োগ করেছে। এই অবস্থায় দেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মঙ্গলবার হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম এ আইনের ফলে দেশের মানুষের অধিকার ও স্বাধীনতা খর্ব হবে না বলে আশ্বস্ত করেছেন। অনেকেই ধারণা করছেন চীন থেকে এসে আমাদের মানুষদের গ্রেফতার করে নিয়ে যাবে, কিন্তু আমরা মুক্ত সমাজ ও আমাদের বাক স্বাধীনতা রয়েছে, কাজেই এমন হবার কোনো সম্ভাবনা নেই। নতুন আইনটির খসড়া প্রস্তাব দেখেছি, এটি কার্যকর হওয়ার পরও দেশের মানুষকে এ বিষয়ে বোঝাতে দীর্ঘমেয়াদী কার্যক্রম বাকি রয়েছে। এদিকে মার্চের 20 তারিখ থেকে চলমান লকডাউনে অতিষ্ঠ হয়ে সোমবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। লকডাউন প্রত্যাহার এবং প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের পদত্যাগের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। একইভাবে দক্ষিণ আমেরিকার আরেক দেশ ইকুয়েডরেও লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বাসিন্দারা। অর্থনৈতিক মন্দার মধ্যে থাকা দেশটির বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও সামাজিক সংগঠন লকডাউনের বিরোধিতা করে সমাবেশ করেছে। এছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে বিক্ষোভ করেছে মেক্সিকোর চিকিৎসা কর্মীরা। রাজধানী মেক্সিকো সিটির প্রধান সড়ক অবরোধ করে তারা কর্মীদের নিরাপত্তার জন্য চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহের দাবি জানায়। নাহিদ জিহান, নিউজ 24। কোভিড-19 মতো প্রবল মাত্রার ছোঁয়াচে রোগ থেকে বাঁচার প্রধান সুরক্ষা কবচ হিসেবে বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে মুখের মাস্ক। আর এবার বিপুলভাবে ব্যবহৃত এই মাস্কের এক ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেছে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। আরও জানাচ্ছেন নাহিদ জিহান। সারা বিশ্বে ভয়াবহ ছোঁয়াচে রোগ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে মাস্ক ব্যবহার সর্বজন গ্রাহ্য, আর তাই সুস্থ ও অসুস্থ সকলেই ব্যবহার করছে এই মুখাবরণ। এ কারণে এবার এই মাস্কের এক ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেছে চেক এর ন্যাশনাল মিউজিয়াম। বিভিন্ন ধরনের কাপড় ও ম্যাটেরিয়াল দিয়ে তৈরি নানা আকার ও রঙের মাস্ক প্রদর্শিত হচ্ছে এই জাদুঘরে। এমনকি অনেক মুখাবরণে নানা রকম চিত্র অঙ্কন করা হয়েছে। এই মাস্ক বর্তমান পরিস্থিতি তুলে ধরছে, আর তাই এই মাস্কে আমরা অনেক বিষয় তুলে আনার চেষ্টা করেছি। এর মধ্য দিয়ে শিল্প ও সৃজনশীলতা উঠে এসেছে। সোমবার থেকে এই মিউজিয়ামের প্রদর্শনী শুরু হয়েছে। চেক এ করোনার প্রকোপ কমে আসায় সরকার মাস্ক ব্যবহারে কিছুটা শিথিলতা আনলেও গণপরিবহন, ভবন ও মিউজিয়ামের মতো লোকারণ্য জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। এবারে খেলার খবর। অনুশীলনের সময় ডান হাতের পেশিতে চোট পেয়েছেন এসি মিলানের ইব্রাহিমোভিচ। আগামী 10 দিনের মধ্যে সুইডিশ এই ফরওয়ার্ডের পায়ে স্ক্যান করা হবে। 38 বছর বয়সী এই তারকা সোমবার চোট পান। পরদিনে এক বিবৃতিতে ইব্রাহিমোভিচের চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটি। কোভিড-19 পরিস্থিতিতে নিজ দেশ সুইডেনের ক্লাব হামারভির সঙ্গে কিছুদিন অনুশীলন করেছিলেন তিনি। পরে চলতি মাসের শুরুতে ইতালিতে ফেরার পর ছিলেন কোয়ারেন্টাইনে। গত জানুয়ারিতে 6 মাসের চুক্তিতে পুরনো ঠিকানা মিলানে ফেরেন ইব্রাহিমোভিচ। এদিকে বাম হাঁটুতে চোট পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের পর্তুগিজ ফরওয়ার্ড জুয়াও ফেলিক্স। নিজেদের ওয়েবসাইটে সোমবার এক বিবৃতিতে অ্যাটলেটিকো খবরটি জানায়। 20 বছর বয়সী ফেলিক্সের সেরে উঠতে কতদিন লাগবে এই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। সংবাদ শেষ করব প্রকৃতির খবর দিয়ে। প্রকৃতি সবসময় তার আপন লীলায় মত্ত থাকতে চায়। বছরে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রঙে হাজির হয় আমাদের সামনে। ঋতুর পালা বদলের সঙ্গে মানুষও মেতে ওঠে নানা উৎসবে। এমন হিসেবে এবারও এসেছে ঈদ উৎসব। কিন্তু করোনা মহামারীতে মানুষকে ঘরবন্দি করে এবার প্রকৃতি একাই সামিল হয়েছে উৎসবে। ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের প্রতিবেদনে বিস্তারিত। করোনার মহামারীতে মানুষের আজ বাইরে যাওয়া বারণ, তাই তো বহু যুগ পর মা প্রকৃতি হাফ ছেড়ে বেঁচেছে। গ্রীষ্মের জল পান করে প্রকৃতি হয়ে উঠছে সজীব। এমনকি ঈদ উৎসবেও মানুষের মেলবন্ধনে বাদ সেজেছে, নিজেরাই সেজেছে বাহারি সাজে। উৎসব যেন এবার প্রকৃতিরই। ঋতুচক্রে লাল রঙে কৃষ্ণচূড়া পথে পথে মাথার উপর পশা সাজিয়েছে। ঘাটের জলে হিজল ফুল বিছানা পেতেছে। চলছে মেক্সিকান ক্রিপারে মৌমাছির মধু আহরণ। নির্মল বাতাসে দোল খাচ্ছে হলদে রঙের সোনালু। নাগলিঙ্গনের সৌন্দর্য দেখে চোখ ফেরানো দায়। প্রতি বছরের মে মাসে ফোটা মে ফুল আকাশে তার অবস্থান জানান দিচ্ছে।
ফুলে ফুলে আপন প্রাণে উচ্ছল এখনকার গ্রীষ্মকালও। নগর জীবনের দূষণ ভুলে প্রকৃতির এমন বাহারি উদযাপনে উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমীরা। তাদের চাওয়া শুধু ওই করোনাকালেই নয়, প্রথাগত সময়েও প্রকৃতি থাকুক আপন মহিমায়। মানুষকেই উপলব্ধি করতে হবে যে এই প্রকৃতিকে বাঁচায় রাখা দরকার। এই প্রকৃতি সঙ্গে আমরা অশোভন আচরণ করেছি। এই করোনা পরিস্থিতি আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে, কিন্তু শিক্ষাটি আমরা ধারণ করব কিনা সেই প্রশ্নটি আমার আছে। আমি চাই মানুষ এই শিক্ষাটি ধারণ করুক। গাছের ডোগায় এক বিন্দু বিন্দু আমরা যেটি শুনি, এখন কিন্তু বাস্তবিকতা আমরা তা দেখতে পাচ্ছি। পরিবেশ কিন্তু অনেক শান্ত, অনেক সুন্দর, অনেক সাবলীল। এই জিনিসগুলো আমাদেরকে আলোড়িত করছে, বিমোহিত করছে, লেখার ক্ষেত্রে অনুপ্রাণিত করছে। প্রকৃতিপ্রেমীরা বলছেন, মানুষ যখন যান্ত্রিক জীবনে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত, নিসর্গ তখন উন্মুক্ত করছে তার অদেখা রূপ। যেন মানব সভ্যতাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, এ পৃথিবী তোমাদের একার নয়। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।